সালটা ২০০২। ২৭ ফেব্রুয়ারি অযোধ্যা থেকে একটা ট্রেন সাবরমতী এক্সপ্রেস যাত্রা শুরু করে। গন্তব্য ছিল আহমেদাবাদ, কিন্তু মাঝেই গোধরা স্টেশনে থেমে যায় ট্রেনের চাকা। দুইটা বগিতে লেগে যায় ভয়াবহ আগুন। সবকিছু বুঝে ওঠার আগেই আগুনে জ্বলে শেষ হয়ে যায় ৫৯টা প্রাণ। আহত হয় কয়েকশো লোক। কিন্তু কেন, কি কারণে, কিভাবে ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনা? আজ সেই গল্পটাই জানবো। চলুন চলে যাই গল্পে। ২০০৭ সালে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে জার্নালিস্ট সামার। ৫ বছর আগে থেকে শুরু করি। সামার একটা মুভির ইভেন্ট কভার করছিল। সে ক্যামেরার পেছনে থেকে একটা প্রশ্ন করে, কিন্তু তার উত্তরে সে অপমানিতই হয়, কারণ সেখানে সব জার্নালিস্ট ইংলিশে কোশ্চেন করছিল। ইভেন্ট থেকে বেরিয়ে সামার তার গার্লফ্রেন্ড রাগিনীর সাথে যাচ্ছিল। রাগিনী বলে, আমার হিরোর সাথে পিক তোলার ইচ্ছা ছিল, তুমি ইনসাল্ট হয়ে চলে এলে, এজন্য আর পিক তোলাও হলো না। সামার সরি বলে। রাগিনী বলে, আরে ঠিক আছে, ব্যাপার না। সামার বলে, আমার কপাল ভালো যে তোমার মতো ইংলিশ মিডিয়ামে পড়া আন্ডারস্ট্যান্ডিং গার্লফ্রেন্ড পেয়েছি। ঠিক তখনই সামার ফোনটা বের করে দেখে তার অফিস থেকে অনেকবার ফোন দেওয়া হয়েছে। সামার গাড়ি থেকে নেমে যায় আর অফিসের দিকে রওনা হয়। এদিকে মনিকা রাজপুরোহিত, ইটিভি নিউজ চ্যানেলের মেইন জার্নালিস্ট, সে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে বসে ইন্টারভিউ নিচ্ছিল। তখনই আর্জেন্ট ফোন আসে অফিস থেকে, আর মনিকাকে ইন্টারভিউ রেখে চলে আসতে হয় অফিসে। ২৭ ফেব্রুয়ারি ২০০২ গোধরা স্টেশনে সাবরমতী এক্সপ্রেসে আগুন লেগে যায় আর মর্মান্তিক মৃত্যু হয় অনেকের। ইটিভি ডিরেক্টর বলে, মনিকা, তুমি এখনই সেই স্পটে যাবা আর নিউজ কভার করবা, আর তোমার সাথে যাবে সামার, সে ক্যামেরাম্যান হিসেবে থাকবে। ফ্লাইটে উঠে পড়ে দুজনে। সামার আধো আধো ইংলিশে বোঝানোর চেষ্টা করে, ম্যাম, আমি আপনার সব নিউজ ফলো করি, আপনি সবকিছু সততার সাথে তুলে ধরেন। মনিকা বলে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর গোধরাতে পৌঁছেই সোজা তারা চলে আসে স্টেশনে। সেখানে ভিডিও অন করে সামার, সব কিছুর ফুটেজ নিতে থাকে। পুরে সব শেষ হয়ে গেছে, লাশ নামানো হচ্ছে, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ, সারি সারি লাশ রাখা আছে। আশেপাশে সবার কাছে একটু শোনার চেষ্টা করে মনিকা আর সামার, যে আসলে কিভাবে শুরু হয়েছিল এই সব কিছু, কোথা থেকে লেগেছিল আগুনটা। তখন লোকজন বলে, আগুন লাগার আগে কিছু ঝামেলা হয়েছিল এখানে। লোকজনেরা ইট পাটকেল নিয়ে জড়ো হয়ে গিয়েছিল আর মারামারি করছিল, আর কিছুক্ষণ পরেই আগুন লাগে। কিন্তু শুধু 2টা বগিতে, আর 2টা বগি এখানে আছে, আর বাকি ট্রেনের অংশটুকু আহমেদাবাদ পৌঁছে গেছে। তখন সামার আসে আর মনিকাকে বলে, ম্যাম, আমি যা ভাবছি আপনিও কি তাই ভাবছেন? এখানে হঠাৎ ঝামেলা শুরু হওয়া, পুরো ট্রেন জ্বলে ছাই হয়ে যাওয়া কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। হতে পারে কেউ ট্রেনে ইচ্ছা করেই আগুন দিয়েছে। একটু পর মনিকার ফোন আসে। এরপর মনিকা ক্যামেরা ধরতে বলে সামারকে, আর সে বলতে থাকে কি হয়েছিল এখানে। মনিকা বলে, এখানে দুর্ঘটনাটা ঘটেছে শুধুমাত্র প্রশাসন কর্তৃপক্ষের গাফিলতির কারণে। অতিরিক্ত যাত্রী বহন, সতর্কতা অবলম্বন না করা, আর সিস্টেমের ত্রুটি থাকার কারণে, বৈদ্যুতিকভাবে বা যে কোনো কারণে এখানে অ্যাক্সিডেন্টলি আগুনটা ধরে গেছে, এমন নিউজ সে রেকর্ড করে। সামার অবাক হয়ে দেখতে থাকে। মনিকা কোনো কথাই বলে না আগুন লাগানোর ব্যাপারে, সবার মতো অ্যাক্সিডেন্ট বলেই চালিয়ে দেয়। সামারকে বলা হয় ভিডিওটা নিয়ে নিউজ অফিসে পৌঁছানোর জন্য। সামার যায় হসপিটালে। সেখানে গিয়ে সে আগুনে জ্বলন্ত বিভৎস লোকগুলোর সাথে কথা বলে, রেকর্ড করে। তাদের কাছ থেকে সে জানতে পারে ঝামেলা লাগার পর থেকেই হঠাৎ আগুনের সূত্রপাত। এরপর সামার চলে আসে অফিসে আর মনিকার ভিডিওটা দেয়। তার সাথে সে নিজের ভিডিওটাও দেয় ডিরেক্টরকে। বলে, স্যার, আমি নিজে রেকর্ড করেছি, প্লিজ একটু দেখুন, আমার ভিডিওতে সত্যতা আছে। তখন সবাই মিলে ভিডিওটা দেখে। ডিরেক্টর বলে, ওকে, তুমি বাসায় যাও, তোমার ভিডিওটা অনেক ভালো হয়েছে, আমি পাবলিশ করব। সামার আসে সোজা রাগিনীর বাসায়। সেখানে এসে রাগিনীকে বলে, আজ আমি অনেক বড় একটা নিউজ কভার করেছি, আসো নিজ চোখেই দেখো, আমার নিউজটা টিভিতে দেখাবে। তারা দুজনে টিভির সামনে গিয়ে বসে, কিন্তু সামার দেখে নিউজে মনিকার কভার করা নিউজটাই চালানো হচ্ছে, তার ভিডিওর কোনো অস্তিত্ব নেই। সামার সেখান থেকে উঠে সোজা চলে আসে অফিসে আর সবার সামনে ডিরেক্টরকে বলে, স্যার, এটা কোনো নিউজ, দেশের সবচেয়ে বড় চ্যানেল তথ্য লুকিয়ে রাখছে, আমার ভিডিও কোথায়? এটা অ্যাক্সিডেন্ট না, এটা মার্ডার, প্ল্যান মার্ডার। তখন সামারকে নিয়ে আলাদা করে মনিকা বলে, আরে সামার, এসব ছোটোখাটো জিনিস নিয়ে ভাবনার কিছু নাই, বড় জার্নালিস্ট হতে হলে পলিটিক্যাল প্রেশার হ্যান্ডেল করতে হবে। এদিকে সিকিউরিটি ডেকে সামারকে অফিস থেকে বের করে দেওয়া হয়। সামার মিশ্রাজিকে বলে, মিশ্রাজি, আমার টেপ কোথায়? আপনার হাতেই তো দিয়েছিলাম, আপনি সেটা রাখবেন। এমন কেউ আসবে যার ওই টেপটার প্রয়োজন হবে, একদিন না একদিন সবকিছু সবার সামনে আসবেই। বের করে দেওয়ার পর সামার বাইরে দাঁড়িয়েছিল। হঠাৎই সেখানে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। সে নাকি ক্যামেরা চুরি করেছে অফিস থেকে। এরপর সামারকে জেল থেকে ছাড়িয়ে আনে রাগিনী। গাড়িতে রাগিনী বলে, এটাই আমাদের শেষ দেখা সামার, আজ যা করেছো
তারপর আমাদের আর দেখা হবে না, আমাদের বাবা আমাদের মেনে নেবে না, আর যার সাথে তুমি ঝামেলা করে এসেছো সে আমার বাবার ভালো ফ্রেন্ড। সামার বলে থ্যাংক ইউ রাগিনী, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। এই বলে সামার চলে যায় গাড়ি থেকে নেমে। একটা ঘটনা সামারকে শেষ করে দেয়। তার স্বপ্ন, কাজকে নিয়ে ভালোবাসা, সবকিছু তার কাছে এখন তুচ্ছ হয়ে যায়। আস্তে আস্তে সে ডিপ্রেশনে চলে যেতে থাকে, ড্রিঙ্কস করতে থাকে। এভাবেই একদিন সামার আনন্দ হারিয়ে যায়। একে একে 5টা বছর পার হয়ে যায়। ইটিভি নিউজের বিল্ডিং আরও বিশাল হয়ে যায়, কারণ তারা কোন সময় কার সাথে থাকতে হবে সেটা খুব ভালো করেই জানতো। মানিকা দেশের সবচেয়ে ফেমাস নিউজ প্রেজেন্টার, জার্নালিস্ট হয়। অমৃতা নামের একটা মেয়ে নতুন ইটিভি নিউজে জয়েন করে। সবার মতে সেও মানিকাকে আইডল ভাবত। একদিন অফিসে অমৃতার দেখা হয় মানিকার সাথে। সে বলে, ম্যাম, আমি আপনার অনেক বড় ফ্যান, আমার নাম অমৃতা। মানিকা বলে, নাম বলো না প্লিজ, আমার মনে থাকে না। যদি তুমি বিশেষ কিছু করো সেদিন আমাকে নাম বলতে এসো। যাওয়া আসার পথে হাজার মানুষের সাথে আমার পরিচয় হয়, সবার নাম মনে রাখা তো সম্ভব না। এই বলে সে চলে যায়। ইটিভি ডিরেক্টর মানিকাকে বলে, আমাদের গুজরাট যেতে হবে, সেখানকার সিএম এর সাথে মিটিং ফিক্সড করতে হবে, আর তাদের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তুলতে হবে, এতে আমাদের চ্যানেলেরই লাভ। কিন্তু গুজরাটে গিয়ে সিএম এর পরিবর্তে তাদের এক প্রতিনিধির সাথে তাদের দেখা হয়, এমনকি তার সাথে সুসম্পর্ক গড়ে ওঠে না। তারা যে আশা নিয়ে এসেছিল সেটা পূরণ হয় না। মানিকা বলে, সাবরমতী এক্সপ্রেসের 5 বছর পূর্ণ হয়েছে, কিন্তু কেউ সেই মৃত ব্যক্তিদের নিয়ে ভাবছে না। এমন একটা নিউজ কভার করার জন্য দায়িত্ব দেওয়া হয় অমৃতাকে। এই নিউজের মাধ্যমে তাদের চ্যানেলের দোষ লুকানোর চেষ্টা করা হবে, যেন সত্যিটা সামনে না আসে। অমৃতাকে দায়িত্ব দেওয়া হয়। অমৃতা খুব মনোযোগ দিয়ে কাজে নেমে পড়ে, কিন্তু সে তখনকার ভিডিও দেখে, পেপার খোঁজে, কিন্তু এমন একজনেরও নাম পায় না যারা মারা গিয়েছিল সেই ঘটনায়। অমৃতার মনে হতে থাকে এতজন মারা গেল, কিন্তু কোনো নিউজ পেপারে একটা নামও বের হয়ে এলো না। তখন অমৃতা মিশ্রাজিকে বলে, মিশ্রাজি, এমন কোনো ভিডিও কি আছে যেটা আমার কাজে লাগতে পারে, ইম্পর্টেন্ট কিছু? তখন মিশ্রাজি সেই ভিডিও টেপটা দেয় যেটা সামার রেকর্ড করেছিল। সেই ভিডিওটা দেখে অমৃতার মনে হয় এটা কিছু একটু আলাদা ভিডিও। সবাই অ্যাক্সিডেন্ট বলছে, কিন্তু এই ভিডিওটা দেখে লোকজনের কথা শুনে মনে হচ্ছে না সেটা কোনো অ্যাক্সিডেন্ট। এমনকি তাদের করুণ অবস্থা একমাত্র এই ভিডিওতেই দেখানো হয়েছে। অমৃতা যায় মানিকার সাথে কথা বলতে, ঠিক তখনই মিশ্রাজিৎ চোখের ইশারা করে নিষেধ করে দেয় অমৃতাকে। বাইরে এসে সে অমৃতাকে বলে, 5 বছর আগে মানিকা ম্যামই কভার করেছিল এই নিউজগুলো, আর ওই ভিডিওটা ছিল সামার নামের একজনের, যে একমাত্র ব্যক্তি ছিল যে চেয়েছিল সত্যটা সামনে আসুক। তাই যদি তোমার কিছু জানার থাকে তাহলে সামারকে খুঁজে বের করো। অমৃতা এবার সামারকে খুঁজতে থাকে। 5 বছর পার হয়ে গিয়েছে। সামার এখন কোনো রকম ভয়েস আর্টিস্টের কাজ করে, ধার নিয়ে মানুষকে ঠকিয়ে জীবনযাপন করে। অমৃতা রাস্তায় সামারকে দেখে আর ডাক দিয়ে বলে, সামার, একটা কাজ আছে আমার, করবা? ভয়েস দিতে হবে একটা ভিডিওতে। তখন সামার আসে স্টুডিওতে, ভিডিওটা চালানো হয়, আর সামার দেখে এটা সেই ভিডিও যেটা সে 5 বছর আগে করেছিল, যেটা তার জীবনের এই অবস্থা করেছে। এবার অমৃতা বলে, আমি একটা নিউজে কাজ করছি, আমাকে সেই মানুষগুলোর নাম খুঁজে বের করতে হবে যাদের পরিবারের লোক মারা গিয়েছে, যারা মারা গিয়েছিল সেদিন, আর আমি চাই তুমি আমাকে হেল্প করো। আর তোমার কেন মনে হচ্ছিল এটা অ্যাক্সিডেন্ট না মার্ডার, সেটাও আমি জানতে চাই। সামার চলে যাবে তখনই অমৃতা বলে, ঠিক আছে, তোমাকে হেল্পের বদলে আমি তোমাকে পেমেন্ট করব, তাও প্লিজ হেল্প করো। এই কথা শুনে সামার রাজি হয়। এরপর অমৃতা আর সামার আসে গুজরাতে। একটা হোটেলে তারা 2টা রুম নেয়। অমৃতা বলে, সত্যতা জানার জন্য আমাদের কোথা থেকে শুরু করা উচিত বলো? তখন সামার বলে, একদম জিরো থেকে, চলো ট্রেনের বগি থেকে ঘুরে আসি। এই বলে তারা ট্রেনের বগির কাছে যায়, কিন্তু সেখানে সিকিউরিটি ছিল। সামার পুলিশদের কিছু টাকা দেয়। সামার অমৃতাকে নিয়ে সেই পুড়ে যাওয়া বগির মধ্যে যায়। অমৃতা বলে, পুলিশের রিপোর্টে বলা আছে স্টেশনে ঝামেলা হয়েছে, কিন্তু ট্রেনে আগুন লেগেছিল সিগারেটের কারণে, অথবা বগিতে স্টোভ দিয়ে রান্না হচ্ছিল, সেই স্টোভের আগুন থেকে লেগেছিল আগুন। সামার বলে, ওকে মেনে নিলাম, ট্রেনে কেউ স্টোভ জ্বালিয়ে রান্না করছিল। সেদিন সবাই অযোধ্যা থেকে ফিরছিল। এক বগিতে প্রায় 3 গুণ বেশি লোক ছিল, দাঁড়ানোর মতো জায়গা নেই, সেখানে কিভাবে মানুষ রান্না করবে? আর মেনেই নিলাম রান্না করছিল, কিন্তু একসাথে 70-80 জন কি রান্না করা সম্ভব এই ট্রেনের বগিতে? কারণ একসাথে একটা স্টোভে মাত্র 1 লিটার কেরোসিন আটে, আর এই পুরো ভয়ানক আগুন লাগার জন্য 1 লিটার কেরোসিন যথেষ্ট না। এরপর অমৃতা বলে, ওকে মানলাম, হতে পারে সিগারেটের আগুন থেকে লেগেছিল আগুন। তখন সামার সিগারেট ধরায়। অমৃতা বলে, এখানে এসেও তোমার সিগারেট খেতে হবে? তখন সামার বলে, এই পুরো বগিতে তুমি আর আমি একা, তুমি সিগারেট দেখে নিষেধ করছো,
তাহলে এটা ভাবো, এত ভিড়ের মধ্যে যদি কেউ সিগারেট জ্বালায়, অবশ্যই কেউ না কেউ নিষেধ করবে। আর একটা সিগারেটের আগুন এভাবে ট্রেনকে জ্বালিয়ে শেষ করতে পারে না। আগুন অবশ্যই বাইরে থেকে লাগানো হয়েছিল, আর এই আগুন লাগাতে প্রয়োজন হয়েছিল অনেকগুলো তেল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে এই তেল ভেতরে এলো? সামার বগি থেকে নামে আর গেট লাগিয়ে দেয়, বলে, অমৃতা, তুমি বগির গেটটা খুলে বাইরে বের হও তো। অমৃতা সহজেই গেট খুলে নেমে যায়। তখন সামার বলে, মেনে নিলাম আগুন লেগেই ছিল, কিন্তু বের হওয়ার জন্য এই বগিতে 4টা দরজা আছে, সেগুলো সহজেই খোলা যায়, তাহলে মানুষ বের হতে পারলো না কেন? সামার বলে, কারণ গেট বাইরে থেকে আটকে রাখা হয়েছিল, যেন কেউ বের না হতে পারে। এত সব কিছু দেখার পরে অমৃতার বিশ্বাস হয়ে যায় ঘটনাটা প্ল্যান্ড মার্ডার ছিল, কিন্তু কে করেছিল, কেন করেছিল, এটাই জানা বাকি। এবার সামার আর অমৃতা চলে যায় স্টেশনে, সবার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে থাকে। এরপর বাসায় এসে তারা গল্পটা সাজানো শুরু করে। পুলিশের রিপোর্ট আর লোকমুখে প্রচলিত 2টা ঘটনা ঘটে সেদিন। একটা মেয়েকে নাম সাজিয়া, প্যাসেঞ্জারদের মধ্যে কেউ একজন তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন সাদ্দাম নামের এক লোক এলাকার লোকদের ডাকে আর প্যাসেঞ্জারদের সাথে ঝামেলা শুরু হয়ে যায়, আর এর কিছুক্ষণ পরেই ট্রেনে আগুন লাগে। আরও একটা মত প্রচলিত আছে, সেটা হচ্ছে চাওয়ালার সাথে প্যাসেঞ্জারদের ঝামেলা হয়ে যায়, মারামারি হাতাহাতি হয়। সাদ্দাম তখন এলাকার লোকদের নিয়ে আসে আর ঝামেলাটা শুরু করে। ঝামেলার কিছুক্ষণ পর ট্রেনে আগুন লাগে। এই 2 ঘটনার সাক্ষী হচ্ছে অরুণ পাত্রা নামের এক ছেলে। এই 2 ঘটনার মধ্যে সাদ্দাম আর অরুণ পাত্রা হচ্ছে কমন ব্যক্তি। 2টা ঘটনার মধ্যে যে কোনো একটা সঠিক অথবা 2টাই ভুল। এবার সামার আর অমৃতা আসে সাজিয়ার সাথে দেখা করতে। সাজিয়াকে প্রশ্ন করতে করতে সামার একসময় বলে, শুনেছি সাদ্দাম তোমার রিলেটিভ হয়। এই কথা শুনে সাজিয়ার মা বুঝে যায় সামার অমৃতা তদন্ত করতে এসেছে। তখন সে সবাইকে ডাকাডাকি শুরু করে। ওদের দুজনের পেছনে লোকরা দৌড়াতে থাকে, অমৃতা আর সামার পালাতে থাকে। খেলা হচ্ছিল ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল। ওই মহল্লার কিছু বাচ্চা এসে আনন্দ শুরু করে দেয়, বাজি ফাটাতে থাকে। সামার বলে, তাহলে হয়তো ইন্ডিয়া হেরে গেছে, পাকিস্তান জিতে গেছে। কিন্তু সামার দেখে ছোট ছোট বাচ্চাগুলো ইন্ডিয়া বলে স্লোগান দিচ্ছে আর নিজের দেশের জিতার আনন্দ করছে। অর্থাৎ সমাজ থেকে মুসলিম মানেই পাকিস্তানপন্থী, এই ধারণাটার সমাপ্তি হচ্ছে আস্তে আস্তে। অমৃতা আর সামার বাসায় আসে। তারা বুঝে যায় সাজিয়াকে মিথ্যা বলানো হচ্ছে। এখন অরুণ পাত্রার সাথে দেখা করতে হবে, কারণ সেই একমাত্র সাক্ষী দিয়েছে এই 2 ঘটনার। অমৃতা আর সামার উকিল আর কোর্টের লোক সেজে যায় অরুণের সাথে দেখা করতে। অরুণকে ভয় দেখায় সামার আর বলে, বারবার কথা ঘোরানো, একবার সাজিয়া একবার চাওয়ালা, যদি তুমি এভাবে বারবার কথা ঘোরাতে থাকো তাহলে আমরা তোমার জন্য কিছু করতে পারবো না, তোমাকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। এরপর অরুণ রাজি হয় সত্যিটা বলতে। অরুণ বলে, আমি স্টেশনে দেখি চাওয়ালার সাথে ঝামেলা হচ্ছে, আর সেই ঝামেলাটা করছে আমাদের গ্রামেরই একজন লোক। আর সেই সুযোগে সাদ্দাম অনেকজন লোককে জড়ো করে ফেলে, আর যারা ঝামেলা করছিল তারাও সেখানে এসে উপস্থিত হয়। পরিকল্পিতভাবে সাদ্দাম সবাইকে জড়ো করে আর ঝামেলাটা শুরু করে। আগে থেকেই এটা ওদের প্ল্যান ছিল। কথাগুলো রেকর্ড করে অমৃতা। অরুণের ওখান থেকে বের হয়ে আসার পরেই রাস্তায় একটা গাড়ি এসে অমৃতাকে উঠিয়ে নেয় আর ব্যাগ থেকে সেই টেপটা নিয়ে তাকে গাড়ি থেকে ফেলে দেয়। সামার হাতাহাতি করে, আর হাতাহাতির সময় একজনের চেহারা সে দেখে ফেলে। সামার বুঝতে পারে তারা সঠিক পথেই এগোচ্ছে। বাসায় এসে সামার বুঝতে পারে সেই লোকটাকে সে পেপারে দেখেছিল। তখন সামার আর অমৃতা যায় একজন উকিলের কাছে, যে সত্যের পথে লড়াই করছে। সেখানে গিয়ে সামার বলে, সেদিন সত্যি আগুন লাগানো হয়েছিল, কিন্তু কার কথায় সাদ্দাম এই কাজ করেছিল আমরা এখনো জানতে পারিনি। তবে এই লোকটা আমাদের প্রমাণ নষ্ট করার জন্য চেষ্টা করছে। আপনি কি বলতে পারবেন এই ছেলেটাকে? তখন মেয়েটা হাসে আর বলে, আপনাদের টার্গেট ওই ছেলেটা না, বরং এই লোকটা। তখন সামার বলে, এটা তো হাবিব কাদেরী, এখানকার প্রভাবশালী ব্যক্তি, সে সবার উপকার করে। তখন মেয়েটা বলে, মূলত উনি ছিল এই সব কিছুর পেছনে। সামার বলে, আমাদের একটা বার ওনার সাথে দেখা করানোর ব্যবস্থা করে দিন। তখন হাবিব কাদরির সাথে একটা মিটিং রাখা হয় সামার আর অমৃতার। হাবিব কাদরি এসে বসলে সামার বলে, আমি জিজ্ঞাসা করব না কিভাবে ঘটেছিল সেই ঘটনা, আমি জানতে চাই না কি হয়েছিল, কেন হয়েছিল, আমি জানতে চাই সেই 59 জন কি দোষ করেছিল। কাদরি বলে, এমন হাজার মানুষ কাশ্মীরের মতো জায়গায় মারা যায়। তখন সামার বলে, ওই ট্রেনে থাকা লোকজন এই দেশের নাগরিক, আপনাদের আত্মীয়, আমাদের আপনজন। কাদরি বলে, আমার দেশ, আমার লোক? যে দেশে বাবরি মসজিদ ভাঙা হয় সেটা আমার দেশ হতে পারে না, আর তুমি কিছু প্রমাণও করতে পারবে না। আমার নাম এই কেসে কোথাও নেই।
সামার আর অমৃতা ফিরে আসে। এসে সামার কেস রিওপেন করে। কোর্টে দাঁড়িয়ে সামার বলতে থাকে, জজ সাহেব, সামান্য পা পিছলে পড়ে মারা গেলেও নিউজ পেপারের একটা কোনায় নিউজ আসে, কিন্তু সেদিন ঘটে যাওয়া এত বড় ঘটনায় মৃতদের কারো নাম কোথাও নেই। তাদের পরিবার কেমন আছে, তাদের জীবন কেমন চলছে, কেউ খোঁজ রাখেনি। দেশের সবচেয়ে বড় মিডিয়া, যাদের কথা সবাই চোখ বন্ধ করে মেনে নেয়, তারাই চুপ ছিল, সত্যকে ঢেকে দিয়েছে। আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আমি চাই সত্যিটা সামনে আসুক। তখন কোর্ট আবার কেসটা নতুন করে শুরু করার অনুমতি দেয়। এদিকে অমৃতা যায় নিউজ চ্যানেলে। সে সাবরমতী এক্সপ্রেসের ঘটনার সত্যতা তুলে ধরতে চায়। সে বলতে থাকে, সেদিন কিছু লোক উদ্দেশ্য পূরণের জন্য মেরে ফেলেছিল নিরীহ লোকদের, কিন্তু তখনই মানিকা আসে আর তাকে থামিয়ে দেয় আর বলে, আমি এজন্যই লাইভ করতে দেই না নতুনদের। তুমি আর তোমার সামার কি প্রমাণ করতে চাইছো? তোমরা কেস রিওপেন করে এমন বড় কিছু করনি, এটা আবার চাপা পড়ে যাবে। গেট আউট অমৃতা। হ্যাঁ, এটা শুনে অমৃতা বলে, বাহ ম্যাম, আমার নাম তো দেখছি আপনার খুব মনে আছে। অবশ্যই বড় কিছু করেছি, যার জন্য নামটা আপনার মনে রেখেছেন। 2002 সালের ঘটনার 15 বছর পর 2017 সালে একটা হিন্দি নিউজ চ্যানেলে এক নিউজ প্রেজেন্টার এসে সেই গল্পটা বলে, যেটা জানার অধিকার সবার আছে। 2002 সালের 27 ফেব্রুয়ারি অনেক সনাতনী অযোধ্যায় সমবেত হয়েছিল রাম মন্দির প্রতিষ্ঠার জন্য। বাবরি মসজিদ ভাঙার পর সেই জায়গা নিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা লেগেই থাকতো। অযোধ্যা থেকে সেই সমাবেশ শেষ করে রাম নাম মুখে নিয়ে ফেরার পথে সবাই উঠে ট্রেনে। 2 বগিতে শুধু সমাবেশে যাত্রী ছিল। এদিকে পরিকল্পিতভাবে কাদ্রির হুকুমে ট্রেনকে গোধরাই স্টেশনে আটকানো হয়। আগের দিন নিয়ে আসা পেট্রোল ছড়িয়ে দেওয়া হয় ট্রেনের ভেতরে, আর আগুন দিয়ে দেওয়া হয়। বাইরে থেকে গেটটা লাগিয়ে দেওয়া হয় যেন কেউ বের না হতে পারে। উদ্দেশ্য ছিল সেই সনাতনীদের শেষ করে ফেলা, যারা কিনা রাম মন্দির চাইছিল, যারা কিনা অযোধ্যায় সমবেত হয়েছিল। উগ্রবাদীদের সেই ষড়যন্ত্রের শিকার হয়েছিল নিরীহ 59 জন লোক। অনেকে বলে আগুন লেগেছিল কারণ তারা রাম মন্দির, রাম জন্মভূমি ফেরত চেয়েছিল। আর কোনোদিন কেউ তাদের নামও স্মরণ করেনি। সেই নিউজ প্রেজেন্টেটর সামার নিজ চ্যানেলে সেই 59 জনের মধ্যে থেকে 41 জনের নাম পরে শ্রদ্ধা ভরে, যারা সেদিন শহীদ হয়েছিল। পুরো দেশ আজ তাদের নাম জানে। বিচার হয়েছে 15 বছর পর। শহীদের দাবি ছিল, তাদের স্বপ্ন ছিল রাম জন্মভূমি। 22শে জানুয়ারি সেই স্বপ্নটাও পূরণ হয়েছে, রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তাদের ওই আত্মদানকে স্মরণীয় করে রাখার জন্য এই সিনেমাটা বানানো হয়েছে। চলুন নামগুলো একবার দেখে আসি, আর এখানেই সিনেমার গল্পের সমাপ্তি হয়। ভালো থাকবেন, জানাবেন কেমন লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।